বাংলাদেশ ভারতের মধ্যে ভিসা যুদ্ধ কি শুরু হয়ে গেল? এমন একটা সময়ে এই যুদ্ধটা শুরু হচ্ছে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। গত 5 আগস্ট অর্থাৎ 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হতে শুরু করেছিল। সেই অবনতি হতে হতে এখন এসে সেটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত দুই দেশ ভিসা কার্যক্রম বন্ধ করেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রাম এবং রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে হট্টগোল হয়েছে, সেখানে বিক্ষোভ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাস ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনায়। আবার দিল্লিতে গিয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ দিল্লিতে ভিসা কার্যক্রম বন্ধ করেছে, অর্থাৎ ভারতীয়দের ভিসা বাংলাদেশ দেওয়া এখন দিচ্ছে না। এই দুই ঘটনার জের ধরে রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে গিয়ে কয়েকটি হিন্দুবাদী সংগঠন বাংলাদেশে হিন্দুকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে বাংলাদেশের ভিসা কেন্দ্রে আক্রমণ করেছে, ভাঙচুর চালিয়েছে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক এখন সাপে নেউলে হবে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। বাংলাদেশের ভারতের সম্পর্ক যখন এতদিন বাকযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা ভিসা দেওয়া নেওয়ার মধ্যে গিয়ে ঠেকেছে। ভবিষ্যতে কোথায় যাবে, জল কতটা গড়ায়, গঙ্গার জল কতটা গড়াবে আমরা হয়তো জানি না, ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু অন্য একটি দেশ উস্কানি দেওয়া এর মধ্যেই শুরু করে দিয়েছে। তাদের গণমাধ্যম ইতিমধ্যে বাংলাদেশ এবং দিল্লির প্রসঙ্গ টেনে যেই ছবি বা নিউজ প্রকাশ শুরু করেছে, এটাকে এক ধরনের উস্কানি বলাই চলে। অথচ বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন রয়েছে, তেমন বাংলাদেশ ঘিরে আছে সীমান্তবর্তী দেশ অনেকটা, 280 কিলোমিটার ছাড়া বাকি অংশটুকু বাংলাদেশের সঙ্গে ভারতেরই সীমান্ত। বঙ্গোপসাগরের কিছু অংশ আর হলো মিয়ানমারের 280 কিলোমিটার মাত্র। বাকি বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত। কিন্তু এমন একটা দেশের সঙ্গে যখন আমাদের দূরত্ব তৈরি হয়, স্বাভাবিকভাবে বিষয়টা নেতিবাচক দিকে যায়, সেটা সবাই বোঝে। কিন্তু তৃতীয় কোনো দেশ যখন এটা উস্কানি দেয়, তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে আরো অবনতি করার জন্য বিষয়টা আন্তর্জাতিক খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে নেমে গেছে। এখন বাংলাদেশ এবং ভারত দুই সরকার নিজেদের স্বার্থে, দুই দেশের স্বার্থে, দুই দেশের জনগণের স্বার্থে কতটা সহনীয়, নমনীয় হয়ে সম্পর্কটাকে স্বাভাবিকীকরণ করার প্রক্রিয়া চালাবে, সেটাই দেখার বিষয়। আমরা আশা করব বাংলাদেশ ভারতের সম্পর্ক আর তিক্ত হবে না, কারণ দুটো পাশাপাশি দেশের, প্রতিবেশী দেশের সম্পর্ক তিক্ত হলে দুই দেশের জনগণের মধ্যে এর নেতিবাচক প্রভাবটা পড়ে। রাজনীতিতে অনেক কথা হয়, অনেক কথা বলবে, অনেক কথা ভারত থেকে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে হয়তো বলা হচ্ছে। এই নিয়ে দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে বাকযুদ্ধ এটা চলতেই পারে বা চলছে, কিন্তু সেটা যখন ভিসা বন্ধের মতো কড়া কার্যক্রমে যায়, তখন ধরে নিতে হবে যে ভবিষ্যৎ হয়তো আরো খারাপের দিকে যাইতে পারে বা তিক্ততার দিকে যাইতে পারে। আমরা আশা করব সেই তিক্ততায় বাংলাদেশ এবং ভারত যাবে না। তৃতীয় কোনো পক্ষকে, আন্তর্জাতিক কোনো অশুভ শক্তিকে এই জায়গায় খেলতে সুযোগ দিবে না দুই দেশ। এই আলোচনার পরে বাংলাদেশ ঘিরে আরেকটি কথা বলা চলে। বাংলাদেশের এনসিপির শীর্ষ নেতাদেরকে সরকার গানম্যান দিচ্ছে নিরাপত্তার বিষয়ে, অস্ত্রের লাইসেন্স দিবে। অর্থাৎ কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের একজন বিপ্লবী ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, ওনাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এরপর থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে একটি অশুভ শক্তি রাজনৈতিক নেতাদের টার্গেট করে করার যে প্রক্রিয়া অথবা অশুভ উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়ন ঠেকাতে বাংলাদেশ সরকার নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক নেতাদের গানম্যান দিয়ে নিরাপত্তা দেওয়া কিংবা অস্ত্রের লাইসেন্স দিয়ে, অস্ত্র দিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নির্বাচনের আগে। এইটা খুব গুরুত্বপূর্ণ। শুধু এনসিপি নেতা নয়, আমার মনে হয়, আমরা মনে করি যে যারা এই ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন তাদেরকে নিরাপত্তা দিয়ে নির্বাচনটা নির্বিঘ্ন করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এনসিপি নেতাদের নিরাপত্তা যেমন দরকার, অন্যান্য প্রার্থীদের নিরাপত্তাও দরকার, সবারই নিরাপত্তা দরকার। কারণ হলো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সুষ্ঠুভাবে ঘটানোর স্বার্থে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা নির্বিঘ্ন হবে।
নির্বিঘ্ন হওয়া দরকার, এটা সবাই মনে করে। বাংলাদেশের সাধারণ মানুষ চায় একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে যুদ্ধ, সে যুদ্ধে উতরে যাবে বাংলাদেশ এবং নির্বাচিত সরকার বাংলাদেশের পরবর্তী দায়িত্ব নিবে। এটাই সবাই আশা করে। সেই আশা যেন পরিপূর্ণ হয়, আমরা সেই কামনাটুকুই সবসময় করি। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেলেন, বেশ কয়েকদিন হয়ে গেল। তিনি আমাদের বাংলাদেশের সর্বশেষ বিপ্লবীদের একজন, যিনি বিপ্লবের বার্তা জ্বালিয়েছেন, নিজে অন্তর্লোকে চলে গেছেন। তার হত্যার বিচার দাবিতে, হত্যাকারীদের বিচার দাবিতে ইনকলাব মঞ্চ ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছে সরকারের প্রতি। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকজনের পদত্যাগ, দ্রুত বিচার নিষ্পত্তি করা, এইগুলো রয়েছে। আমরা আশা করব সরকার এনসিপির দাবিগুলো, অর্থাৎ বিচারের যে দাবিগুলো, সেই দাবিগুলো মেনে নিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং বিচারের শাস্তির মুখোমুখি করবে। এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আরেকটি বিষয় একেবারেই সামনে চলে এসেছে, সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সারা বাংলাদেশে বিএনপি এখন উজ্জীবিত। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন উজ্জীবিত হয়ে সংগঠনকে নানা জায়গায় মিছিল, স্লোগান দিচ্ছে, স্বাগত মিছিল করছে। রাজনীতিতে এগুলো থাকবে, এই মিছিল, এটা নিয়ে কারো কিছু বলার নাই। কিন্তু যখন দেখা যাচ্ছে মিছিলগুলো দুর্ভোগে পরিণত হচ্ছে সাধারণ মানুষের জন্য, সেগুলো তখন মানুষ বিরক্ত হচ্ছে। সারা শহর যানজট লাগিয়ে আপনি একটা মিছিল করবেন, মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে অবরুদ্ধ হয়ে থাকবে, তাহলে সাধারণ মানুষের সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে? সাধারণ মানুষের শান্তিতে চলাফেরা করতে চায়, নির্বিঘ্নে চলাফেরা করতে চায়, তাদের নির্বিঘ্নে চলাফেরা করার অধিকারটুকু তো আছেই। রাজনীতিবিদদের যেমন আন্দোলন করার, মিছিল করার অধিকার আছে, তেমনি সাধারণ নাগরিকদেরও শান্তিতে স্বস্তিতে চলাচল করার অধিকার আছে। সেই অধিকার খর্ব করাটা রাজনীতিতে খুব একটা শোভনীয় নয় বলে আমরা মনে করি। জনাব তারেক রহমান দেশে ফিরবেন, রাজনীতি চাঙ্গা হবে, নির্বাচনে চাঙ্গা হবে, নির্বাচন হবে, এগুলো সব স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক একটি বিষয়। দীর্ঘদিন পর নির্বাসিত জীবন শেষ করবেন, বাংলাদেশে ফিরবেন, এই আশা সবাই করে, সবাই চায় তিনি ফিরে আসুক, সেটা প্রত্যাশিত। কিন্তু অপ্রত্যাশিত হলো ওনার আগমনকে কেন্দ্র করে স্লোগান মিছিল দিতে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা। যেমন আজকেও চট্টগ্রামে পুরো শহরটা এক ধরনের অবরুদ্ধ করে দেওয়া হয়েছে মিছিল, মিটিং এর মাধ্যমে। ওনাকে স্বাগত জানিয়ে যে মিছিল আজকে চট্টগ্রামে হয়েছে, সেই মিছিলটি প্রায় 1 ঘন্টার বেশি যানজট চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লেগেছিল। মানুষ দুর্ভোগে পড়েছেন, ফ্লাইওভার পর্যন্ত যানজটে স্থবির হয়ে গিয়েছিল। এরকম কার্যক্রম যদি চলমান থাকে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এটাকে নেতিবাচকভাবে নিবে বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা, নির্বিঘ্নে চলাচলের স্বার্থে আমরা আশা করব বিএনপি ভবিষ্যতে যে কর্মসূচি দিবে, সেগুলোতে যানজট এড়িয়ে অথবা সীমিত পরিসরে যানজট না করে কিভাবে বিকল্প ওয়েতে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাবে, সেই বিষয়ে বিএনপি নেতৃত্ব যদি এটা ভেবে সিদ্ধান্ত নেয়, তাহলে রাজনীতির জন্য যেমন ভালো, তেমনি সাধারণ মানুষের জন্য ভালো। সাধারণ মানুষকে বিগড়ে দিয়ে, সাধারণ মানুষকে বিরক্ত করে রাজনীতি কখনো সুফল আসতে পারে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।